আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 ফার্স্ট পার্ট। আর গল্প শেষে কিছু কথা বলবো, তোমরা সবাই শুনে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। 37 বছর বয়সে এসে আজ আমি জানতে পারলাম, যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি আমার না। যাদের বাবা মা বলে মেনে এসেছি তারা আসলে আমার রক্তের কেউ না। মাথাটা ভন ভন করে ঘুরছে, পায়ের নিচ থেকে যেন সব মাটি সরে যেতে লাগলো। তাহলে আমি কে? কি আমার পরিচয়? বাচ্চার কান্নায় ধ্যান ভাঙলো। মাথা উঠিয়ে তাকাতেই দেখি রিয়া ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় চোখ নামিয়ে নিলাম। কি বা বলবো তাকে, কি বা বলার আছে আমার। বাবার দিকে তাকাতেই তিনি মাথা নিচু করে আছেন। তার মানে ভাইয়ের বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। কাতর হয়ে বাবার পায়ে গিয়ে পড়লাম, জানতে চাইলাম আমার বাবা মাকে। তিনি আমার হাত ধরে নিচ থেকে উঠিয়ে বিষণ্ণ স্বরে বললেন, আমরাই তোর বাবা মা, আমরাই তোর অভিভাবক, তোর আপনজন। তুই ওদের কথায় কান দিস না। ছোট ভাই মৃদুল মুখ বাঁকিয়ে বলল, ছেলের জন্য আধিক্যতা দেখলে বাঁচি না। ও তো আধিক্যতা না করে ওকে বাড়ি থেকে বিদায় করো বাবা। ও আমাদের কেউ না, আমরাই তোমার রক্তের সন্তান। শুধু শুধু সম্পত্তির ভাগ বসানো আমরা মেনে নিব না। এর মধ্যে সুরাইয়া ছোট বোন, ও বলল, তোমার জামাই ব্যবসা করবে, অনেক টাকা লাগবে, এমনিতেই টাকায় কম পড়ে যাবে। তার উপর এখন তাকে তাকে সম্পত্তির ভাগ দিয়ে বসলে আমরা তার ভাই বোন 1 লাখ করেও পাবো না। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। আমার এখন কি করা উচিত অনুচিত সেই বোধটুকু যেন হারিয়ে ফেলেছি। বাবা পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি রিয়া ও মেয়ে স্নেহার দিকে অপরোধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। নিজের কি হবে না হবে সেটা নিয়ে কখনো ভাবিনি, কিন্তু আজ যে আমি একা নয়, আমার অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে বাধার মতোই নিবিড় দুটি প্রাণ। এ বাড়ি থেকে আর থাকা হবে না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। অন্তত বউ বাচ্চার মাথা গুজার ঠাঁই করার জন্য হলেও আমায় আমার অস্তিত্বর খোঁজে বের করতে হবে। পুনরায় বাবাকে জিজ্ঞেস করলাম, বলো না বাবা, আমার আসল বাবা মাকে? আমাকে যে আমার অস্তিত্বের খোঁজে বেরিয়ে যেতে হবে। বাবা সেই একই উত্তর দিলেন, আমরাই তোর বাবা মা, তুই আমাদের ছেলে। রুহি রুষা মা দূরে দাঁড়িয়ে আছে। ছুটে গেলাম তাদের কাছে। বাসায় জায়গা না দাও, অন্তত আমার অস্তিত্বের খোঁজ দাও। কারা আমার বাবা মা? কোথায় তারা? আমাকেই বা কোথায় পেলে তোমরা? মা বলে উঠলেন, তোমার বাবা মায়ের খোঁজ কি করে দিব তোমায়? তারা কেউই যার বেঁচে নেই। কথাটা শুনে চোখের পানি আর বাদ মারল না, অধরে ধরতে লাগলো। এত কিছুর পরেও এই একটা আশার আলো দেখেছিলাম, সেটাও এখন নিভে গেল। ভেবেছিলাম সেটাই গেলে আমার বাবা অন্তত আমায় ফেলে দিবে না। হাজার হোক আমি তাদের ছেলে। আবারও জিজ্ঞেস করলাম, আমাকে কোথা থেকে নিয়ে এসেছো? মা উত্তরে বললেন, বিয়ের 8 বছরও যখন আমাদের বাচ্চা হচ্ছিল না, লোকে তখন নানান কথা বলতে লাগলো। সব আমরা সহ্য করে যাচ্ছিলাম। আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, তিনি আমাদের নিরাশ করবে না। আমরা ডাক্তার দেখাতে যাই। ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে যায়। অতপর তোমার খোঁজ পেলাম। সেই হসপিটালে তোমার জন্ম দিতে গিয়ে সেই রাতে তোমার মা মারা যান। এর কিছুদিন পর জানতে পারি তোমার বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান। আমি বললাম, তারপর? মা বলল, আর কি বলবো। এরপর থেকেই তোমাকে আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করতে লাগলাম। আমাদের বিয়ের যখন 12 বছর, তখন আমার কোল আলো করে রুহি এলো। তারপর রুষা, রুই রুষা পিঠাপিঠি, তারপর মৃদুল হলো, এরপর সুরাইয়া। এই তো 5 ছেলে মেয়ে নিয়ে আমাদের ভরা সংসার। তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, অতপর আজ আমি জানতে পারলাম আমি তোমাদের সন্তানই না। তোমাদের 4 ছেলে মেয়ে, আমি তোমাদের কেউই না। জানো মা, আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি খুব করে চেষ্টা করছি ঘুম থেকে জেগে উঠে এই স্বপ্ন ভেঙে দিতে। এই স্বপ্ন খুব ভয়ঙ্কর, আমি নিতে পারছি না। আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে, যেন কেউ বুকের মাঝখানে পাথর চাপা দিয়ে রেখেছে। বলো না মা, এতক্ষণ যা বললে তা কেবলই কল্পনা ছিল, আমি সেটা দুঃস্বপ্ন বলে চালিয়ে নিব। মা বলল, কষ্ট হলেও মেনে নিতে হবে, এটাই সত্য। মায়ের কথাই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই বুঝি কলিজাটা ছিঁড়ে যায়। মৃদুল বলল, উফ,